দর্শক সবাইকে স্বাগত এটিএন নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, বাংলাদেশ পার করেছে স্মরণকালের সবচেয়ে বড় ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প। সবার মনেই প্রশ্ন, ভূমিকম্পে সামনে কি হবে কিনা এবং এই ভূমিকম্পে কতটা প্রভাব পড়ে আমাদের বাংলাদেশের ওপরে। পাশাপাশি ঢাকার বায়ু দূষণ প্রতিদিনই আসলে বলা যেতে পারে বিশ্বের শীর্ষে, একদম উপরের দিকে পরিলক্ষিত হয় বাংলাদেশের অবস্থান। এর মধ্যে শেষ হয়ে গেল ব্রাজিলে COP30 সম্মেলন। আসলে বাংলাদেশের জন্য আসলে বাস্তব কি লাভ এই COP সম্মেলনে অংশগ্রহণের পর, এবং ভয়ঙ্কর ভূমিকম্পে ঝুঁকিতে কতটা আমাদের বাংলাদেশ, আমরা সবাই জানি। অনেকটাই ব্যাপারটা নিয়ে চিন্তা করছি এবং এই চিন্তার প্রতিফলন আমাদের মাঝে ঘুরপাক খাচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, বিভাগীয় প্রধান, পরিবেশ বিজ্ঞান বিভাগ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, তারই সাথে আমি বলেও দিচ্ছি আমাদের আজকের বিষয় হচ্ছে পরিবেশ বিপর্যয় কতটা ঝুঁকিতে আমরা চলে যাচ্ছি আমাদের আগত অতিথির কাছে। জনাব কামরুজ্জামান, আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাচ্ছি, পরিবেশ দূষণ হচ্ছে আমাদের দেশে আমরা জানি, এবং যেটি বলছিলাম আসলে বায়ু দূষণের শীর্ষে আমাদের অবস্থান। তো বর্তমানে আসলে যে পরিবেশ দূষণ হচ্ছে এবং COP30 সম্মেলনে অংশগ্রহণ করার পর আমরা কি আমাদের যে আসলে আমরা প্রতি বছরই আমরা যোগদান করে থাকি, আমরা কি কাঙ্ক্ষিত যেই সাফল্য, সেই সাফল্য আমরা কি নিয়ে আসতে পারি কিনা, বা কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, বিশ্ব জলবায়ু সম্মেলন বা যাকে আমরা কপ বলে থাকি, সেটি পৃথিবীর তাবৎ দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা এবং বিশেষ করে পরিবেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরের প্রধানরা সেখানে আলোচনায় অংশগ্রহণ করেন, সিভিল সোসাইটির লোকজন অংশগ্রহণ করেন, বিভিন্ন সায়েন্টিস্ট এবং একাডেমিশিয়ানরা এবং অ্যাক্টিভিস্টরা অংশগ্রহণ করে থাকেন। তবে মূল আলোচনাটা হয় যে ডেলিগেটস বা পার্টি যারা আছে, রাষ্ট্রের অনুমোদিত বা রাষ্ট্রের মনোনীত যে ব্যক্তিরা আছেন তারা মূল নেগোসিয়েশনে অংশগ্রহণ করতে পারেন। অবজারভার বা অন্যান্য যারা আছেন, মিডিয়া যারা আছেন, তারা সেই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন না। তো প্রতি বছরই এই আলোচনাগুলো হয় এবং কখনোই এই জলবায়ু সম্মেলন থেকে তাৎক্ষণিক যে সফলতাটাই আসবে এরকম সফলতা এই পর্যন্ত 30টি সম্মেলনের মধ্যে মাত্র 3-4টি আমরা কিয়োটো সম্মেলনে একটি পেয়েছি, প্যারিস এগ্রিমেন্টের মাধ্যমে একটি পেয়েছি, লস অ্যান্ড ড্যামেজের রিলেটেড একটি পেয়েছে, এবং এইবারের যে সম্মেলন সেখানে মূল এজেন্ডাই ছিল, অর্থাৎ মূল আগ্রহের জায়গাটাই ছিল যে আলোচনাগুলো এবার শুধুমাত্র কাগজে কলমে থাকবে না, এবার ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে, ইমপ্লিমেন্টেশন রিলেটেড আলোচনা হবে। এবং বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডে যদি বলা হয়, একটা বড় সফলতা হলো এবার যে অ্যাডাপ্টেশন ফান্ড, যেটা অভিযোজন যে ফান্ডটির আলোচনা এতদিন পর্যন্ত ছিল, সেটি 2035 সালের মধ্যে 3 গুণে উন্নতি করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, যেটা অনেক দিন ধরে আমাদের একটা দাবি ছিল। এবং এর সাথে সাথে অন্য যে আলোচনাগুলো হয়েছে, এনার্জি ট্রানজিশনের বিষয়ে আলোচিত হয়েছে, 59টি সূচক নিয়ে নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে, যেগুলো দিয়ে টাইম টু টাইম দেখা যাবে কোন দেশ তার কমিটমেন্ট অনুযায়ী কতটুকু করছে, এবং লস অ্যান্ড ড্যামেজের বিষয়টি আলোচনা আছে। সো বলা যায় যে বেশ কয়েকটি সফলতা আছে, কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটাতে ঘাটতি হয়েছে এবার, সেটি হলো যে জলবায়ু পরিবর্তনের জন্য মূল যেই ফ্যাক্টরটি, যেটি দায়ী বলে সবাই সর্বসম্মতভাবে স্বীকার করে, সেটি হলো ফসিল ফুয়েল। কিন্তু এই ফসিল ফুয়েল ফেজ আউটের বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয় নাই, বলা যায় যে পূর্ববর্তী অবস্থাতে আছে। আমরা সালমান শেখে মিশরে যেটি দেখেছি, সেখানে ফসিল ফুয়েল রিচ কান্ট্রিগুলো লবিস্টরা খুব অ্যাক্টিভ ছিল। এরপরে আমরা দুবাইতেও লক্ষ্য করেছি, সেখানেও হাজার হাজার লবিস্ট ছিল অ্যাক্টিভ। এবং এইবারে বেলিমে, ব্রাজিলের বেলিমে তুলনামূলকভাবে কম ডেলিগেটস গেলেও লবিস্টদের পরিমাণ বা সংখ্যা কিন্তু কম ছিল না। ফলে ফসিল ফুয়েল জায়েন্ট যারা আছে তারা তাদের এজেন্ডা ঠিকই বাস্তবায়িত করেছে, অর্থাৎ বিশ্বকে এমন কোনো সিদ্ধান্ত নিতে দেয় নাই যেটি থেকে বলা হবে যে আস্তে আস্তে ফসিল ফুয়েল ফেজ আউট হবে বা কমিয়ে আনবে, ব্যবহার কমিয়ে আনবে, কিংবা কোনো এক সময় এটি বন্ধ হবে। সেই ব্যর্থতা নিয়েই কিন্তু এবার বিশ্ব জলবায়ু সম্মেলন শেষ হয়েছে। জলবায়ু সম্মেলনে আরেকটি বিষয় আসলে বেশি পরিলক্ষিত হয় যে বিশ্ব উষ্ণায়ন। এই উষ্ণায়নের ফলে আসলে বিজ্ঞানের যে পূর্বাভাস দিয়ে থাকেন, সেই পূর্বাভাসের চেয়েও কি আসলে ক্ষতির দিকটা দ্রুত গতিতে বাড়ছে কিনা, এবং বাংলাদেশ কতটা প্রভাব পড়ছে এই উষ্ণায়নের ফলে, একটু জানাবেন।
বৈশ্বিক উষ্ণায়নের জন্য হিস্ট্রিক্যালি ডেভেলপ কান্ট্রি এখন যারা বিশ্ব মোড়ল হিসাবে চিহ্নিত আছে তারাই কিন্তু দায়ী। আমাদের মতো দ্বীপ রাষ্ট্র বা উপকূলীয় রাষ্ট্রগুলো এই ক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশন খুবই ইনসিগনিফিক্যান্ট, কিন্তু আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এখন জলবায়ু পরিবর্তনের জন্য এই যে ক্ষয়ক্ষতির চিত্রটা আমাদের দেশে খুবই সুস্পষ্ট। আমাদের যে 6 ঋতুর দেশ ছিল সেটি ভেঙে খান খান হয়ে গেছে। এখন আমরা 3টা ঋতু দেখি, যাও নেগেটিভলি। আমাদের বর্ষা হঠাৎ করে অল্প সময়ে বেশি বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, বন্যা হচ্ছে। 2024-এর বন্যা, 25-এর বন্যা একই কারণে হয়েছে। আমাদের উপকূলীয় দুর্যোগের সংখ্যা বাড়ছে, আমাদের হিটওয়েভের সংখ্যা, তীব্রতা এবং দৈর্ঘ্য 3টি বৃদ্ধি পেয়েছে। অথচ আমাদের টোটাল এগ্রিকালচারাল সিস্টেমটা, এই ক্রপ ক্যালেন্ডারটা এই জলবায়ুর উপর ডিপেন্ডেন্ট ছিল। ফলে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত। আমাদের মতো দ্বীপ রাষ্ট্র যারা আছে তারাও এই ধরনের একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমরা এটির যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কিংবা ক্লাইমেট ফাইন্যান্সিংয়ে আমরা এখনও পর্যন্ত একটা কঠিন অবস্থার ভিতরে আছি এবং আমরা খুব ভালোভাবে সেখানে রিচ করতে পারছি না। ফলে আমরা শুধু ক্ষতিগ্রস্ততার হিসাবে করছি এবং প্রাপ্তির বিষয়টা কাগজে কলমে বেশি আছে, বিভিন্ন সেমিনারে বেশি আছে, বিভিন্ন কনফারেন্সে এবং বিশ্ব জলবায়ু সম্মেলনে বেশি আলোচিত হচ্ছে, কিন্তু সেই তুলনায় আমাদের প্রাপ্তিটা অনেক কম। যত টাকা খরচ করে আমরা পার পারসন, বাংলাদেশ থেকে যদি 200 ডেলিগেট যায় এবং যে এয়ারফেয়ার এবং যে কার্বন ফুটপ্রিন্ট নিয়ে বেলিমে পর্যন্ত পৌঁছেছে, 4টি থেকে 5টি ফ্লাইট ধরে যে পরিমাণ টাকা শুধু একটি সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমাদের খরচ হয়েছে, ওই পরিমাণ আউটকাম পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারছি না। ফলে এখনও পর্যন্ত বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণটা অর্থনৈতিক দিক থেকে সরাসরি আমরা তেমন কোনো সুইটেবল পজিশনে আমরা নাই, কিন্তু ভবিষ্যতের জন্য হয়তো আমরা আলোচনাটা চালিয়ে যেতে হবে। একদমই ঠিক বলেছেন। আমি আসলে শুরুতে বলছিলাম আসলে বিশ্বের মধ্যে আমরা বায়ু দূষণে একদম টপ লিস্টে থাকি। সেই ক্ষেত্রে আসলে বৈশ্বিক উষ্ণায়নের একটি ব্যাপার তো আছেই, পাশাপাশি আমরা বলবো আমাদেরও অজ্ঞতা আছে এবং সরকারেরও কিছু আসলে দিক নির্দেশনা বা ব্যর্থতা পরিলক্ষিত। আপনি এই বিষয়টি নিয়ে কী বলবেন? দেখুন, বৈশ্বিক উষ্ণায়ন একটি বিষয় আর বায়ু দূষণ আরেকটি বিষয়, হলো একটির সাথে একটি সম্পর্কিত। আমরা বলে থাকি যে জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণায়ন এবং বায়ু দূষণ একই মুদ্রার দুটি পিঠ। বায়ু দূষণ বৃদ্ধি পেলে আবার তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে, আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেলে আবার বায়ু দূষণ বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে এসির ব্যবহার বৃদ্ধি পেয়ে যায়, জেনারেটরের পরিমাণ বেশি বৃদ্ধি পায়, ইলেকট্রিসিটি উৎপাদন বৃদ্ধি পায়, কয়লা ভিত্তিকেও বিদ্যুৎ উৎপাদন করে আবার আমরা সেই বায়ু দূষণ করছি, আবার বৈশ্বিক উষ্ণায়ন করছি। এটি একটি দুষ্ট চক্রের মতো আছে। কিন্তু আমরা যদি বায়ু দূষণের বর্তমান, যেহেতু নভেম্বর মাসের শেষের দিকে আছি এবং ঐতিহাসিকভাবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 5 মাসটি বায়ু দূষণের মাস হিসেবে চিহ্নিত এবং সারা বছরের প্রায় 60 থেকে 65% বায়ু দূষণ এই 5 মাসে হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য এর যে উৎসগুলো আছে এগুলো সুস্পষ্টভাবে চিহ্নিত হওয়ার পরও আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। এক্ষেত্রে আমাদের ইমপ্লিমেন্টেশন লেভেল খুবই সাফল্যের যে মুখ দেখেছে তা নয়। আমরা যদি চিন্তা করি যে ইটের ভাটা, আমরা হয়তো এখানে কয়েকটি ইন্টারভেনশন আমাদের করা গেছে, যেগুলো অবৈধ ইটের ভাটা সারা দেশে প্রায় 300-350 ইটের ভাটা গত 1.5 বছরে বন্ধ হয়েছে। কিন্তু ইটের ভাটা থেকে যেই পরিমাণ দূষণ তৈরি হয় তার প্রায় সমপরিমাণ দূষণ তৈরি হয় বিভিন্ন ক্ষেত্রে নির্মাণ কাজের, অর্থাৎ নির্মাণ বিধির না মেনে নির্মাণ কাজ করার কারণে। সেই ক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশনকে এই যে নির্মাণ বিধির না মেনে নির্মাণ কাজ করার বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে আমরা দেখছি না। একইভাবে ফিটনেসবিহীন যানবাহনগুলো 15 থেকে 20% বায়ু দূষণ করে থাকে। আমরা গত 1.5 বছরে একাধিকবার সরকারকে উদ্যোগ নিতে লক্ষ্য করেছি যে ফিটনেসবিহীন যানবাহন, যেগুলো মহামান্য হাইকোর্ট বলেছে ইকোনমিক লাইফ টাইম যাওয়া 20 থেকে 25 বছরের পুরানো গাড়িগুলো ফেজ আউট করার কথা। হাইকোর্টের নির্দেশনা থাকার পরও সরকার কার্যকর ব্যবস্থা নিতে সাফল্য দেখাতে পারে। পরিবেশ নিয়ে যিনি আসলে এত কথা বলছেন তিনি এখন কিন্তু পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। সেই বিষয় আসলে তার কতটা সে কাজ করছে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো একটি বিরতির পর। ফিরে আসছি আপনার কাছে। দর্শক, সময় হলো একটি বিরতির, ফিরে আসছি একটি পর, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও ফিরে আসলাম কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে ফিরে যাচ্ছি আলোচনায়। জনাব কামরুজ্জামান, যেটা বলছিলাম আসলে পরিবেশ নিয়ে যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, তিনি এখন পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা। আসলে তার কাজের গতি সম্পর্কে আপনি কি বলবেন? আসলে এই মন্ত্রণালয়ের কাজের গতি আসলে হারিয়েছে কিনা, আসলে কাগজে কলমে আটকে আছে কিনা একটু জানাবেন আমাদের। দেখেন, আমরা একটা পরিবর্তিত সরকার পেয়েছি, কিন্তু পরিবেশ মন্ত্রণালয় এমন জায়গায় আছে যে মন্ত্রণালয়ে অলমোস্ট সবাই পূর্ববর্তী সেট আপেই কাজ করছে। শুধুমাত্র উপদেষ্টার পরিবর্তন হয়েছে, প্র্যাকটিক্যালি আর তেমন কোনো পরিবর্তন সেখানে হয় নাই, মানে হিউম্যান রিসোর্সের দিক থেকে। এবং এই মন্ত্রণালয়ের বাজেট পূর্ববর্তী সরকারগুলোতে যে অ্যামাউন্টটি ছিল 1500 থেকে 1700 কোটি টাকা, এবারও যে সর্বশেষ এই পরিবর্তিত ইন্টিরিয়াম গভর্নমেন্টে বাজেটে যে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এমনটিও না। অর্থাৎ বাজেট বাড়ে নাই, লোকবল পরিবর্তন হয় নাই, এরকম একটা অবস্থায় শুধুমাত্র একজন উপদেষ্টার পরিবর্তনে কতটুকু পরিবর্তন পরিবেশ ক্ষেত্রে আসতে পারে সেটি মানুষের এক্সপেকটেশন যে জায়গাতে, এবং ওনার কাছে এক্সপেকটেশন অনেক বেশি। উনি পরিবেশ নিয়ে আন্দোলনকারী যেই সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্টরা আছেন তার ভিতরে অন্যতম একজন ব্যক্তিত্ব উনি। ফলে ওনার কাছে সাধারণ মানুষ, অ্যাক্টিভিস্ট, সায়েন্টিস্ট, একাডেমিশিয়ান সবারই এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল। এক্সপেকটেশনের চাপে ডেফিনেটলি ওনার কাজ করার ক্ষেত্রে কিছুটা বিঘ্নিত আসতে পারে, কিন্তু সাধারণ যে এক্সপেকটেশনগুলো, বিশেষ করে আমরা যে সাজেশনগুলো দিয়ে আসছিলাম, যেগুলো উনি নিজেই আমাদের সাথে শেয়ার করেছেন, যেমন ফিটনেসবিহীন যানবাহন বায়ু দূষণের জন্য রেসপন্সিবল, রাস্তা খোঁড়াখুড়িটার বায়ু দূষণের জন্য রেসপন্সিবল, বর্জ্য পোড়ানোটা বায়ু দূষণের জন্য রেসপন্সিবল, গাড়ি হর্ন দেওয়ার জন্য রেসপন্সিবল, এই যে কমন যে বিষয়গুলো, এইগুলোতে আমরা আশা করেছিলাম যে খুব পজিটিভ একটা বোল্ড একটা পরিবর্তন, একটা সিদ্ধান্ত এখানে আসবে। 2024 সালেই একটা সিদ্ধান্ত ছিল, বা পূর্ববর্তী সরকারের আমলেই সিদ্ধান্ত ছিল যে মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী ফিটনেসবিহীন যানবাহনগুলো ফেজ আউট হবে। এবং ওই সময়ে একটা রাজনৈতিক দলের অবস্থান থাকার কারণে, এবং এই ফিটনেসবিহীন যানবাহন বা যানবাহন রিলেটেড শ্রমিক মালিক বা অন্যান্য সমিতির নেতৃত্ব দিয়েছেন রাজনৈতিক দলের মন্ত্রী এমপিরা, তখন এটি একটি বাধা ছিল যে ফিটনেসবিহীন যানবাহনগুলো ফেজ আউট করা যায় নাই। কিন্তু গত 1.5 বছরে মানুষের এক্সপেকটেশন তো ছিল যে সেই সার্কেলটা, সেই দুষ্ট চক্রটা ভেঙে গেছে, মানুষ এইটাই ধারণা করেছে, কারণ ওই ব্যক্তিত্বগুলো পালায়নরত, ওদেরকে দেখা যাচ্ছে না। তাহলে এখন কেন ফেজ আউট করা যাচ্ছে না, এই প্রশ্নের উত্তর তো মন্ত্রণালয় থেকে, পরিবেশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয় নাই, যে এই কারণে আমরা ফিটনেসবিহীন যানবাহনগুলো আমরা ফেজ আউট করতে পারছি না। এবং সেই ক্ষেত্রে সিভিল সোসাইটি, জনগণের সাহায্যও তো চাওয়া হয় নাই যে আপনারা সব আসেন। যে ছাত্ররা দেশের একটা ক্রান্তিকালীন সময়ে একটা বড় পরিবর্তন এনেছে, তাদেরও তো সহযোগিতা চাওয়া যেত, যে যেই গাড়িটা আমার আপনার রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলের ব্যক্তি থেকে একজন রিক্সাওয়ালা পর্যন্ত, বস্তিতে বসবাসকারী থেকে গুলশানে বসবাসকারী পর্যন্ত, সবাই আমরা একটা সেম বাতাসটা আমরা ইনহেল করছি। সো এটা সবাইকে ক্ষতিগ্রস্ত করছে। এই বাতাস দূষণকারীদের বিরুদ্ধে আমরা একাত্তা হতে পারছি না কেন? সো বায়ু দূষণের ক্ষেত্রে এই ফেজ আউট করার জন্য ফিটনেসবিহীন যানবাহনগুলো ফেজ আউট যদি করা যেত, তাহলে আমরা বুঝতাম যে সরকারের একটা বোল্ড অবস্থান আছে, কিন্তু আমরা সেটি দেখছি না। আমরা ইটের ভাটা বন্ধ করা, পলিউশনকারী শিল্প কারখানা বন্ধ করা, নির্মাণ কাজের ক্ষেত্রে যে নির্মাণ বিধি না মেনে চলা, ওগুলোতে মাল্টি স্টেক হোল্ডার আছে, কিন্তু এই যানবাহনের ক্ষেত্রে এটা তো আমাদের সবার চোখের সামনে দিয়ে আমরা দেখছি, এমন এমন যানবাহন রাস্তায় চলাচল করছে, এগুলো কোনো ফিটনেসের যাওয়ারও প্রয়োজন হয় না, খালি চোখে দেখা যায় যে এগুলো ফিটনেস নাই, এবং এগুলোর ইকোনমিক লাইফ টাইমও নাই। সো আমরা মনে করছি যে পরিবেশ মন্ত্রণালয় এখন সময় এসেছে খুব বোল্ড কিছু সিদ্ধান্ত নিয়ে দেওয়া, যেগুলো ইমপ্লিমেন্টেশন করার সক্ষমতা অলরেডি পরিবেশ মন্ত্রণালয় একটু যদি যুক্ত করতে চাই, আসলে রাজনৈতিক প্রভাবের কারণে বিগত সরকার পারেনি, বর্তমানের সরকার আসলে কেন পারছে? এটা কি ব্যবস্থাপনার অভাব, নাকি আসলে বড় কিছুর দিকে লক্ষ্য করতে গিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আসলে তারা ফোকাসহীন হয়ে যাচ্ছে বা পারছে না? কি মনে করছেন? পরিবেশ মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন, উনি আসলে শুধু যে পরিবেশ, অতীতে একটা মন্ত্রণালয় একজন মন্ত্রী দেখেছেন, বা দুইজন মন্ত্রী মিলে, মন্ত্রী উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী মিলে একটি মন্ত্রণালয় দেখেছেন, কিন্তু পরিবেশ মন্ত্রণালয় যিনি দেখছেন উনি একই সাথে পানি সম্পদ মন্ত্রণালয় দেখছেন। শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, ওনার আবার রাজনীতিক, উনি সরকারের বলা যায় যে স্পোকেন পারসন হিসাবে কাজ করছেন। সো রাজনৈতিক দিকে গুরুত্বপূর্ণ জায়গাতে উনি আছেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আবার পরিবেশ, পানি সম্পদ এই জিনিসগুলো দেখছেন। ফলে সম্ভবত একটা কাজের একটা ওভারলোড একটা জিনিস থাকতে পারে, যে কারণে সবকিছু দেখা হয়তো ওনার পক্ষে সম্ভব না। কিন্তু
তারপরেও ওনার অভিজ্ঞতার আলোকে আমরা আশা করি যে উনি আরো বেশি পরিবেশ সংরক্ষণের জন্য আরো কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে সেগুলো উনি বাস্তবায়ন করতে পারবেন। রাজনৈতিক যে প্রেশারের কথা বলেছেন, ডেফিনেটলি এখন তো সেটি নাই, সেই রাজনৈতিক প্রেশারগুলো নাই। আবার যেগুলো আছে, উনি যখন সাহায্য চেয়েছেন, আমরা দেখেছি সিলেটে সাদা পাথরের ক্ষেত্রে উনি যখন বলেছেন রাজনীতিক ছত্রছায়া এগুলো দখল হয়ে যাচ্ছে, তখন উনি যখন ওনার মুখ থেকে বলেছেন, তখন কিন্তু রাজনীতিবিদরাই, রাজনৈতিক দলে কিন্তু তাদের যে নেতা কর্মীরা এগুলোর সাথে ইনভলভ ছিল তাদেরকে বহিষ্কার করেছে। এবং টোটাল অ্যাডমিনিস্ট্রেশন, হোল অফ গভর্নমেন্ট, হোল অফ সোসাইটি, হোল অফ অ্যাক্টিভিস্ট সবাই কিন্তু ওনাকে সহযোগিতা করেছেন এবং সেটা রিস্টোরেশনের মতো একটি ঘটনাও ঘটেছে। তার মানে যদি ওনার জায়গাটা যদি উনি ক্লিয়ার করেন, এই দূষণকারীরা পালানোর জায়গা পাবে না। একদমই। সেই ক্ষেত্রে এখন আমি যদি আরেকটি বিষয় আসলে পরিলক্ষিত করতে চাই, আসলে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে আসলে আমাদের দেশ একটা ক্লান্তিকাল পার করছে। এখন এটা কি বলবেন, বড় কোনো বিপদের পূর্বাভাস কিনা? আপনার পর্যালোচনা জানাবেন। ইন্টারন্যাশনালি যে ভূমিকম্প জোনগুলো আছে, মানে আমরা রিসেন্টলি একটা স্টাডি দেখেছি, প্রায় 8 লক্ষের বেশি ভূমিকম্পের একটা ম্যাপিং করা হয়েছে এবং সেগুলো দেখা যাচ্ছে জিওগ্রাফিক্যালি একটা নির্দিষ্ট জায়গায় ডিস্ট্রিবিউটেড। এবং ভূমিকম্প এটি আর্থক্রাস্টের একটি নিয়মিত একটি ঘটনা। বাংলাদেশেও এরকম অনেক ভূমিকম্প হয়ে থাকে যেগুলো আমরা হয়তো টের পাই না, কিন্তু ভূমিকম্প প্রতিনিয়ত হচ্ছে। কিন্তু এই সাম্প্রতিককালে ঢাকার আশেপাশে যে এই ভূমিকম্পের ইপিসেন্টার দেখা হচ্ছে, সেটি আমাদেরকে আতঙ্কিত করে তুলছে। আমাদেরকে ঠিক আতঙ্কিত বলবো না, কনসার্ন করে তুলছে। যে আতঙ্কিত না হয়ে আমরা যদি আসলে কনসার্ন হই, আমরা যদি সচেতন হই, তাহলে সেখানে কিছু মিটিগেটিভ মেজার্স আমাদের নেওয়া যেতে পারে। আমরা ভূমিকম্প হয়ে গেলে যেটা ভূমিকম্প হচ্ছে সেটা ঠেকাতে পারবো না, কিন্তু ভবিষ্যতে ভূমিকম্পের কারণ তৈরি করা থেকে নিজেদের বিরত রাখতে পারবো। যেমন ভূমিকম্পটা একটা জিওলজিক্যাল ফ্যাক্টর প্রথমত, কিন্তু এটার সাথে সাথে আমাদের আরবান প্ল্যানিং, আমাদের এনভায়রনমেন্টের অনেক বিষয় আছে। আমার টোটাল ভূমিকম্পের বিষয়টা হলো যে আইসোস্টেসিক ব্যালেন্স। আমি যদি একদিকে একটা কিছু ভার দিয়ে থাকি, আরেক দিক উপরে উঠবে, ফলে ভারসাম্যহীনতা তৈরি হবে। আবার একদিক থেকে কিছু জিনিস আমরা যদি সরিয়ে ফেলি, অর্থাৎ পাহাড়ের মাটি যদি আমি সরিয়ে ফেলি, সেই জায়গাটা হালকা হয়ে যাবে এবং সেটি উপরে উঠে আসার চেষ্টা করবে। আরেক দিকে ঢাকাতে গত 30 থেকে 40 বছরে আমরা কত লক্ষ কোটি মেট্রিক টনের ইট, বালি, সিমেন্ট, লোহা আমরা নিয়ে আসলাম বিল্ডিং করার জন্য। সেই সেন্ট্রাল অ্যাসেসমেন্টটা কোথায়, সেই মাস্টার প্ল্যানটা কোথায়, যে ঢাকা কতটুকু ওয়েট নিতে পারবে, তার ক্যারিং ক্যাপাসিটি কতটুকু, সেই জায়গাতে নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, স্থপতি, ইঞ্জিনিয়ার, তাদের কমিটমেন্ট, তাদের যে অবজারভেশন, সেটি কোথায় কাজে লাগানো হয়েছে। ফলে ঢাকাতে গত 30-40 বছর ধরে আমরা যে কৃতকর্ম আমরা করে ফেলছি, সেটির একটি আউটকাম হিসাবে ঢাকার চারপাশে ইপি সেন্টারগুলো চলে আসছে। নরসিংদীতে হওয়ারও যথেষ্ট কারণ আছে, সেখানে অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন হয়েছে। সাথে সাথে আশেপাশে যে নদীগুলো আছে সেখান থেকে নিয়ন্ত্রণহীনভাবে বালু উত্তোলন করা হয়েছে এবং শিল্প কারখানার জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়েছে বিরামহীনভাবে। ফলে ভূগর্ভে একটি শূন্যতাও তৈরি হয়েছে। ভূমিকম্প সৃষ্টি হওয়ার জন্য যে কতগুলো প্রাকৃতিক বা মানুষের সৃষ্ট কারণ দরকার, আমাদের ঢাকা এবং বাংলাদেশের টেরিটরির ভিতরে আমরা নিয়ন্ত্রণহীনভাবে সবগুলোই করছি। এখনই যদি আমরা এগুলো অবজারভেশনের মাধ্যমে সেন্ট্রালি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, হয়তো ভবিষ্যতে আরো বড় অবশ্যই সেই বিষয়গুলো পরিলক্ষিত করে আমাদের যারা নীতি নির্ধারকরা আছেন। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের জানাবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। এই ছিল আজকের আলোচনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।